আপডেট ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কিন্তু আজকে যার সাথে কথা বলতে এসেছি তিনি কিন্তু হাতীবান্ধা উপজেলার একজন কৃতি সন্তান। আমরা হাতীবান্ধা এবং পাটগ্রামের তরুণরা কিন্তু তার দিকে তাকিয়ে আছে। এটা এই জন্য তাকিয়েছে, তিনি কিন্তু হাতীবান্ধার একজন সফল ব্যক্তিত্ব। এই অল্প সময়ের মধ্যে তিনি কিন্তু শাক বিক্রেতা থেকে বিভিন্ন পত্রপত্রিকা আপনারা দেখেছেন এবং বিভিন্ন টেলিভিশনে আপনারা খবর দেখেছেন, তিনি কিন্তু শাক বিক্রি থেকে কোটিপতি হয়েছেন। এটা তার ব্যবসায়িক সফলতা। এটাকে তরুণ উদ্যোক্তারা, যারা তরুণ উদ্যোক্তা হতে চায় আগামী দিনে, তারাও কিন্তু এই সফলতার গল্পটা জানতে চায়, নিজেকে তরুণ তার মতো তিনি নিজেকে তৈরি করতে চায়। এমনটি আমরা আজকে কথা বলবো জনাব শিহাব আহমেদের সাথে। তিনি কিন্তু তুরস্কে পড়াশোনা করে কিন্তু সেখানে কিন্তু অনেক শ্রম মেধা খাটিয়ে কিন্তু তিনি আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন। আসলে আমরা আজকে কথা বলবো জনাব শিহাব আহমেদের সাথে। আসলে আপনি যে এই অল্প সময়ের মধ্যে যে আপনার এত সফলতা, এটা তরুণদের উদ্দেশ্যে আপনার মেসেজটা কি? আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, আমি আপনাদের বড়কাতা ইউনিয়নের একজন সন্তান। বড়কাতা উচ্চ বিদ্যালয় থেকে 2014 সালে আমি এসএসসি পাশ করি এবং আমার রেজাল্ট ছিল জিপিএ 5 সহ গোল্ডেন এ প্লাস। তো আমার জীবনের মোড়টা সেখান থেকে ঘুরে যায়। আপনারা জানেন যে আমি অতীতে কিভাবে উঠে এসেছি শূন্য থেকে। আমি বড়কাতা বাজারে সবজি বিক্রি করে কিন্তু পড়াশোনা করছি। এছাড়াও আমি যখন যে কাজটা পেয়েছি সেই কাজটা সবসময় আমি সম্মান করে ওই কাজটার দিকে আমি মনোযোগ দিয়েছি। কোনো কাজকে আমি ছোট করে দেখিনি। আমি যখন ক্লাস 5-এ পড়ি, ক্লাস 5-এ পরীক্ষা দেওয়ার পরে আমার মাথায় চিন্তা আসলো যে এভাবে তো জীবন চলতে পারে না, আমাকে বড়লোক হতে হবে। বড়লোকের সংজ্ঞা ছিল আমার কাছে যে আমার অনেক টাকা পয়সা থাকতে হবে। তো সেই চিন্তা থেকে আমি ক্লাস 5-এ পরীক্ষা দিয়ে ক্লাস 6-এ ভর্তি না হয়ে চলে গেলাম ট্রাকে হেল্পারি করতে। ট্রাকে হেল্পারি করে আমি দেখলাম 8-9 মাসে আমি বড়লোক হচ্ছি না। পরে আবার চিন্তা ভাবনা করে দেখলাম না, আমি ছিলাম ক্লাস 5-এ ফার্স্ট বয়। বড়কাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি এবং যখন 6-এ ভর্তি হওয়ার সময় তখন তো ভর্তি হইনি। পরে 9 মাস পরে ট্রাক থেকে ফিরে আসি হেল্পারি ছেড়ে, যে আমাকে আবার পড়তে হবে। আমি পড়াশোনা আবার শুরু করি আলহামদুলিল্লাহ। সেখান থেকে আবার ওই যে সবজি বিক্রি করতাম বড়কাতা বাজারে মাটিতে বসে, ওই সবজি বিক্রি করা সপ্তাহে 2 দিন, শুক্রবার ও মঙ্গলবার হাটের দিন বসে সবজি বিক্রি করতাম। আর আমার লেখাপড়ার খরচটা আমি নিজে চালাতাম। এভাবে আমি আমার পড়াশোনাটা কন্টিনিউ করি। ক্লাস 8-এ পরীক্ষা দিলাম, আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হলো। চলে গেলাম ঢাকায়, ছুটি পেলাম, সময় পেলাম পরীক্ষার পরে। ঢাকায় গিয়ে যখন কোনো কাজ পাই না তখন কিন্তু ঢাকায় আমি রিক্সা চালাতাম। আমার ভাই আছে, অনেক চেষ্টা করছে কিন্তু বয়স কম হতে গার্মেন্টস কিংবা কোথাও আমাকে নিচ্ছিল না। তাই আমি কিন্তু কাজ না পেয়ে তখন আমি রিক্সা চালাতে ধাবিত হই এবং রিক্সা চালাই। সেখানে কিছুদিন রিক্সা চালানোর পরে আবার পরীক্ষার রেজাল্ট হলো। আল্লাহর রহমতে জেএসসি তে ভালো রেজাল্ট করলাম। আবার ব্যাক করলাম, ব্যাক করে ক্লাস 9-এ ভর্তি হলাম। কিন্তু এই যে আমার যে অবস্থান, সবজি যে জায়গাটা বিক্রি করতাম, আমি যখনই যে জায়গা থেকে ফিরে আসি না কেন, সবজি বিক্রয় কিন্তু আবার আমার কাজ, যে ওইটা দিয়ে আমি আমার পড়াশোনার খরচ চালানো, আমার জীবিকা নির্বাহের কাজটা করতাম। আমার ভাই আমাকে একটু সহযোগিতা করতো। আমার শিক্ষকরা আমাকে প্রাইভেট পড়াতে চাইতো ফ্রিতে, কিন্তু আমি ওইভাবে পড়াশোনা প্রাইভেটে পড়ি নেই, কারণ ওইরকম সামর্থ্য ছিল না। শিক্ষকরা অফার করলে লজ্জা পাইতাম, যাইতাম না। ক্লাস 10 পর্যন্ত পড়লাম। পড়ার পরে এসএসসি পরীক্ষা দিলাম। দেওয়ার পরে গেলাম ঢাকায়। ঢাকায় গিয়ে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিলাম। ভাবলাম যে একটা সার্টিফিকেট পাইছি, আর পড়াশোনার দরকার কি, জীবনে তো একটা সার্টিফিকেট অর্জন হইলো, জিএসসি একটা আছে, এসএসসি আছে। এখন গার্মেন্টসে চাকরি করতেছি। 1.5 মাস 2 মাস মতো চাকরি করলাম। এরপরে এসএসসি রেজাল্ট হলো। আমার ভাই আর আমি হাউমাউ করে কান্না শুরু করলাম যে আমি এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাই, জিপিএ 5 সহ। আমার ভাই বলতেছে যে ভাই আমার যত কষ্টই হোক, তুমি তো এখন ভালো কলেজে ভর্তি হবা, তোমার তো এখন খরচ বাড়ছে, তো তুমি চাইলে হচ্ছে আর এখানে শাক সবজি বিক্রি করতে পারবা না বড়কাতা হাটে। তো তোমার জন্য আমি যত কষ্ট হোক চেষ্টা করবো, তুমি যাও গিয়ে ভর্তি হও। পরে 2 ভাই কান্নাকাটি করে সিদ্ধান্ত নিলাম যে যেহেতু আমি ভালো রেজাল্ট করছি, আমার স্বপ্ন যে আমি বড় হয়ে একজন বিসিএস ক্যাডার হবো, এটা আমার স্বপ্ন ছিল। আমি ভালো করে আমার পড়াশোনাটা আবার কন্টিনিউ করব। আমি চলে আসলাম। চলে এসে
কারমাইকেল কলেজে সুযোগ পেলাম সায়েন্স নিয়ে পড়ার। কারমাইকেল কলেজে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমার শিক্ষাবৃত্তি নেওয়া শুরু হলো। এছাড়াও ইংল্যান্ড থেকে আমি একটা শিক্ষাবৃত্তি পাই। আমাদের ইফতিকার মাসুদ ভাই ছিল ওই সময়, ওনার সহযোগিতায়। এরপরে আমি একটা শিক্ষাবৃত্তি পাই আমেরিকা থেকে, ইমদাদ সিতারা একটা শিক্ষাবৃত্তি ছিল, ডাচ বাংলা শিক্ষাবৃত্তি, ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি, সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি, আর অনেক শিক্ষাবৃত্তি। তো সেটা দিয়ে আমি আমার ইন্টারমিডিয়েটটা সম্পন্ন করি। কিন্তু ইন্টারমিডিয়েট শেষ করার সময় আমি তুরস্কের শিক্ষাবৃত্তির জন্য আবেদন করি। শিক্ষাবৃত্তিতে আবেদন করার পর আমি আলহামদুলিল্লাহ আমার শিক্ষাবৃত্তিটা হয়ে যায়। মাসুদ ভাই সহযোগিতা করছিল, শিক্ষাবৃত্তিটা হয়ে যায়। আমি অকৃতজ্ঞ ব্যক্তি নই, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যারা আমাকে সহযোগিতা করছে। তো তুরস্কে যাওয়ার পর আমার মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করতো যে আমি তো শূন্য থেকে উঠে আসছি, আমি তো 8-10 জনের মতো না, আমার পারিবারিক অবস্থা সেটা নাই। তো ওইখানে যাওয়ার পরেও আমার যে লক্ষ্য ছিল যে আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, আমি নিজেকে হচ্ছে যে কর্মক্ষম করে গড়ে তুলবো, নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবো এবং নিজেকে স্বাবলম্বী করার পাশাপাশি আমার হাতীবান্ধা, পাটগ্রাম এবং সমগ্র বাংলাদেশের হচ্ছে হাত ধরবো আমি। এটা আমার স্বপ্ন ছিল। আমি ছোটবেলা থেকেই আমার কাছে কখনো যদি কোনো ফকির মিসকিন আসতো আমার দোকানে, 2 দিন হাট করতাম, দোকানে আসতো, আমি কখনো খালি হাতে ফেরাতাম না। এটা আমার একটা স্বভাব ছিল। আমার আমার গরিব দুঃখী অসহায় মানুষের প্রতি আমার একটা অন্যরকম মহব্বত, ভালোবাসা ছিল। আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি আমাকে সামর্থ্য দাও, আমি যেন মানুষের পাশে দাঁড়াতে পারি। তো আল্লাহর রহমতে আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করছে। আমার চেষ্টা ছিল, আমি 17 সাল থেকে যখন আমি শিক্ষার্থী, আমি কিন্তু শিক্ষাবৃত্তি শুরু করি। আমার এলাকার যারা দরিদ্র মেধাবী সন্তান আছে, প্রথম একটা শিক্ষার্থী দিয়ে আমি শুরু করি। আলহামদুলিল্লাহ আজকে আমার প্রায় 30 জনের বেশি শিক্ষার্থী। আমার শিক্ষার্থীরা ময়মনসিংহ মেডিকেল কলেজে আছে, পাবনা মেডিকেল কলেজে আছে, বুয়েটে আমার শিক্ষার্থী পড়তেছে, জগন্নাথে আছে, ঢাকা ভার্সিটিতে আছে, বেগম রোকেয়াতে আছে। আলহামদুলিল্লাহ এটা আমার জন্য বড় পাওয়া যে আমি শিক্ষার্থী অবস্থায় একজন শিক্ষার্থীর হাত ধরছি। এবং আজকে আমার শিহাব আহমেদ ফাউন্ডেশন থেকে যে শিক্ষাবৃত্তি, সেটি আমরা 24 সালে শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি পাচ্ছে। তো আমি তুরস্কে আমি যখন চিন্তা করলাম যে আমি যদি খালি হাতে ফিরে যাই, এখান থেকে ডিগ্রি অর্জন করবো কিন্তু বাংলাদেশে খালি হাতে ফিরে যাব, তা আমাকে তো বেকারত্ব ঘানি নিয়ে ঘুরতে হবে। যে বাংলাদেশের প্রেক্ষাপট, এখানে তো কর্মসংস্থানের ব্যবস্থা নাই সেভাবে। আমাদের দেশের জনসংখ্যা অত্যধিক, এত ছোট্ট একটা দেশে কিন্তু এত পরিমাণ জনসংখ্যা পৃথিবীর অন্য কোথাও নেই। তো সবকিছু চিন্তা ভাবনা করে আমি আমার লক্ষ্য নির্ধারণ করলাম যে আমাকে কিছু একটা করতে হবে। তো সেখান থেকে আমি 17 সালে তুরস্কে কনস্ট্রাকশন কোম্পানিতে লেবারি কাজ করতাম। সেখানে পার্ট টাইম, আমার সপ্তাহে 3 দিন ক্লাস হতো, ভাষার ক্লাস। আমি কনস্ট্রাকশন কোম্পানিতে পার্ট টাইম হিসেবে সপ্তাহে 3 দিন ক্লাস করতাম, 3 দিন গিয়ে ফুল টাইম দিতাম। আবার 3 দিন দেখা যেত দুপুর 1টার মধ্যে ক্লাস শেষ, আমি বিকালে গিয়ে 4 ঘন্টা 6 ঘন্টা কাজ করতাম, পার্ট টাইম লেবারি করতাম। এরপরে যখন ওই কাজটা চলে যায়, এরপর আমি আবার সেখানে রেস্টুরেন্টে হচ্ছে থালা বাসন মাজার কাজ করতাম। আমি কাজকে কখনো ছোট করে দেখিনি। আমি চিন্তা করছি যে আমাকে গড়ে তোলার জন্য, নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য প্রত্যেকটা কাজকে আমার সম্মান করতে হবে, আমার কাজকে মেনে নিতে হবে, কাজকে করতে হবে, ওই ওই সব কাজটার সাথে আমাকে খাপ খেয়ে নিতে হবে। তো আমি সেটাও করছি। এরপরে যখন আমার রেস্টুরেন্টের যে ছিল, আমাদের ইউনিভার্সিটির যে রেস্টুরেন্টটা ছিল, এটা হঠাৎ করে একসময় দেখলাম বন্ধ হয়ে গেল। আমাদের এই সামার আসলো, এখন সামারে কি করবো, অনেকেই জানে যে তুরস্কে 3 মাস কিন্তু সামার থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব বন্ধ। তো সেই সময়টা আমি চিন্তা করলাম আমি এখন কি করবো। পরে আমি নিজে একটা হচ্ছে জুতা পালিশের জন্য যে বক্স বানাই, তারপর জুতা পালিশের জন্য যে আপনার পালিশ করার জন্য ব্রাশ থাকে, কালি থাকে, তো এগুলো আমি সংগ্রহ করলাম এবং ইউটিউবের ভিডিও দেখলাম। যারা হচ্ছে যে পালিশ করে তাদেরকে দোকানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। এই যে আমার মধ্যে একটা স্পৃহা ছিল, একটা কাজের প্রতি আগ্রহ ছিল, একটা প্রত্যয় ছিল, আমাকে আর সামনে আগাতে হবে, যে কিছু একটা আমার করতে হবে। হ্যাঁ কিছু একটা করতে হবে। ওই চিন্তা থেকে কিন্তু আমি যে কাজ আসছে আমি ওই কাজটাকে সম্মান করেছি এবং ওই কাজটা আমি করছি। তো আমি জুতা পালিশের কাজও করি, যে সামারে 3 মাস। আলহামদুলিল্লাহ ওইখান থেকে যখন দেখলাম যে আমার শিক্ষার্থীরা, মানে আমার ক্লাসমেটরা, আমার ফ্রেন্ড, আমার ভার্সিটির শিক্ষকরা অনেকেই হচ্ছে যে আমাকে নিয়ে একটা হাসি ঠাট্টা করতো। তো স্বাভাবিক, আমি একজন ইয়াং পার্সন, তো আমারও একটু খারাপ লাগলো। পরে আমি ওইখান থেকে বেরিয়ে
আমি কি করলাম, ইস্তানবুলে দেখলাম যে হকারি বিজনেস করে অনেকে, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ। 2018 সালে মোবাইল ফোন অ্যাক্সেসরিজ একটা ব্যবসা শুরু করি, হকারি করতাম। স্ট্রিটে অনেক টুরিস্ট আসতো ইস্তানবুলে, 15-16 মিলিয়ন টুরিস্ট আসে, সেখানে আমি টুরিস্টদেরকে ঘুরে ঘুরে মোবাইল ফোন অ্যাক্সেসরিজ বিক্রি করতাম। এবং আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমার ব্যবসা জীবন তুরস্কে শুরু 18 সালে। আর তুরস্কে যারা আছে শতকরা 90% মানুষ আমাকে আল্লাহর মধ্যে চেনে, যে আমি কোথায় থেকে উঠে এসেছি তারা আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খুব ভালো করে জানে। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি। আমি মোবাইল ফোন অ্যাক্সেসরিজটা যখন এই হকারি করতাম, এরপরে আস্তে আস্তে চিন্তা করলাম যে এটা হোলসেল দেওয়া যায় কিনা। বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করলাম, বিভিন্ন প্রতিষ্ঠান যারা মোবাইল ফোন অ্যাক্সেসরিজ বিক্রি করে তাদের কাছে যাওয়া শুরু করলাম। গিয়ে তাদের কাছে আমার মোবাইল ফোন অ্যাক্সেসরিজ হোলসেল দেওয়ার জন্য কথা বলতাম। আলহামদুলিল্লাহ 200-250 দোকানে গেছি, প্রথম দিনই 10-12টা দোকান ম্যানেজ হয়ে যায়। আমি ব্যবসাটা শুরু করি এবং আমি যে জায়গায় আগে আয় করতাম দেখা যেত বাংলা টাকায় হয়তো 8-10 হাজার টাকা পার ডে, কিন্তু যখনই হোলসেল দেওয়া শুরু করলাম এটা পার ডে 30-40 হাজার টাকা আয় শুরু হলো, $200-300-400। তো আমি বুঝতে পারলাম যে ব্যবসার মধ্যে আল্লাহ বারাকা দিয়েছে, আমাকে ব্যবসা করে আগাতে হবে। আমি ওইখান থেকেই হচ্ছে যে ওই ব্যবসাটা 2021 সাল পর্যন্ত 3 বছর একটা মাস, 3-3.5 বছর একটা না করা শুরু করি। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ ওইখান থেকে আমাকে উঠিয়ে নিয়ে আসে। সে ব্যবসা করে আমি তুরস্কে ফ্ল্যাট কিনছিলাম প্রথম 2020 সালে। এরপরে সেখান থেকে আমি যখন আমার ব্যবসা খুব ভালো হচ্ছিল, তখন আমি সেখান থেকে একটা কোম্পানি করি, অটোমেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এন্ড কনস্ট্রাকশন লিমিটেড। এই প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ এখন আমার 11টা-12টা দেশে কাজ হচ্ছে, আফ্রিকার অনেকগুলো দেশে, বাংলাদেশে কাজ হচ্ছে, আমরা কাজ করতেছি। আমাদের এখানে লুকোচুরি কিছু নাই। আমরা হাতীবান্ধা, পাটগ্রাম এবং বাংলাদেশের 14টা জেলায় আমরা বিভিন্ন জায়গায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মানুষের জন্য সুপেয় পানি, বিশুদ্ধ পানির ব্যবস্থা, এছাড়া হচ্ছে যে করোনাকালীন সময়ে মানুষকে সাহায্য সহযোগিতা করা, দেশের বিভিন্ন ক্লান্তি লগ্নে মানুষের পাশে দাঁড়ানো, আমি আমার জায়গা থেকে করে যাচ্ছি। আমার চিন্তা হচ্ছে সমাজ এবং রাষ্ট্রকে আমি কতটুকু নিঃস্বার্থভাবে দিলাম, এইটা আমার কাছে হচ্ছে ম্যাটার। কিন্তু কে কি করলো এই সমাজকে, কোন নেতা কি দিছে না দিছে, কোন ব্যক্তি কি দিছে না দিছে, এটা আমার জন্য ডাজন্ট ম্যাটার। আমার কথা হচ্ছে আমি নিঃস্বার্থভাবে মানুষকে কতটুকু দিতে পারছি, আমি নিঃস্বার্থভাবে কতজন মানুষের হাত ধরতে পারছি, আমি এটাকে হচ্ছে যে ফোকাস করি সবসময়। তো আলহামদুলিল্লাহ আমার প্রতিষ্ঠানগুলো কাজ করতেছে। আপনারা জানেন ইতিমধ্যেই আমরা বাংলাদেশে প্রায় 25,000 মানুষের বাড়িতে টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছি। আমরা কিন্তু 25 টাকা নিয়ে নিই। হ্যাঁ, কেউ বলতে পারবে না মুখ খুলে যে শিহাব আহমেদ তার প্রতিষ্ঠান 25 টাকা মানুষের কাছে নিয়েছে। আমরা আমাদের প্রজেক্ট নিয়েছি ইন্টারন্যাশনালি, প্রজেক্ট গুলো নিয়ে আমরা মানুষের কাছে হচ্ছে যে পৌঁছে দিয়েছি নিঃস্বার্থভাবে। এখানে কোনো স্বার্থের বিষয় নাই। একটা কোম্পানি চালানোর জন্য যদি 200 আমার কর্মী থাকে সারা বিশ্বব্যাপী, তাহলে আমার খরচ আছে। আমি একটা প্রজেক্ট যদি $100 নিয়ে থাকি, অবশ্যই আমাকে $80 করে $20 খরচের জন্য ব্যয় করতে হবে। এটা স্বাভাবিক, এটা সবাই জানে। এটা একটা প্রতিষ্ঠান, আমরা হচ্ছে যে নন প্রফিটেবল কোনো প্রতিষ্ঠান এটি নয়। এটা ইন্টারন্যাশনাল একটা প্রতিষ্ঠান যারা হচ্ছে যে প্রজেক্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে নেয়। যেমন আমার আন্ডারে 120টা এনজিও হচ্ছে যে কাজ করতো, এখনো 40-50টা এনজিও কাজ করতেছে আলহামদুলিল্লাহ। কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে তাদের কাজ নেই, যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাজ আছে, আমাদের দিচ্ছে। এছাড়া আমি দি অটোমেন গ্রুপ অফ কোম্পানি নামে একটা প্রতিষ্ঠান গঠন করি 2022 সালে তুরস্কে। যে প্রতিষ্ঠানটার আন্ডারে আমাদের তুরস্কের টোটালে 4টা প্রতিষ্ঠান, আমাদের রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন কোম্পানি, আমাদের কনসালটেন্সি ফার্ম, আমাদের লিগ্যাল সার্ভিস, আমাদের ট্যুরিজম কোম্পানি, শিহাব গ্রুপ অফ ট্যুরস এন্ড ট্রাভেল এজেন্সি, আমরা টার্কি সরকার গভর্নমেন্ট এজেন্ট, আমাদের টুরসা বেলগে যেটা তুরস্ক বলে সেটা আছে, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট যে লাইসেন্সটা দরকার সেটা আছে আলহামদুলিল্লাহ। আমাদের 2টা রেস্টুরেন্ট ছিল, এখন একটা রেস্টুরেন্ট আছে। তো আমরা আমাদের কর্ম দিয়ে এগিয়ে গেছি, আমরা পরিশ্রম করছি, আল্লাহ দিয়েছেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। এরপরেই আবার 2023 সালে আমরা দুবাইয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলা শুরু করি। আফ্রিকার চাঁদে আমাদের প্রতিষ্ঠান একটা গঠন করি, যেখান থেকে আমরা আফ্রিকার সবগুলো দেশে পরিচালনা করি আমাদের কার্যক্রম। এবং দুবাই আমাদের যে প্রতিষ্ঠান শিহাব গ্রুপ অফ কোম্পানি, শিহাব গ্রুপ জেনারেল ট্রেডিং করে যাচ্ছে, আমরা আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস আছে। আমাদের হচ্ছে নিজস্ব গাড়ি শোরুম নুরাল পালসার ইউজ কার ট্রেডিং এজেন্সি, যা ইতিমধ্যে আমি ফেসবুকে তুলে ধরেছি, অনেকে দেখেছে। আলহামদুলিল্লাহ আমার নিজস্ব একটা শোরুম আছে প্রাইভেট কার, 35-30টা আমাদের শোরুমে গাড়ি ধরে। এছাড়াও আমাদের একটা রেন্টে কার বিজনেস আছে 24% এলএলসি, যারা দুবাই শারজায় যায় তারা আমাদের অফিস দেখতে পায়। আলহামদুলিল্লাহ খুব জাঁকজমক একটা অফিস করেছি আমি, এবং আমাদের 16টি গাড়ি আছে। আল্লাহর রহমতে ব্যবসা অনেক ভালো চলছে। তো দেশেও আমরা এখন লক্ষ্য উদ্দেশ্য আমার যে দেশের মানুষের জন্য কাজ করা,
এই দেশটাকে নিঃস্বার্থভাবে কিছু দেওয়া। আমি কাজ করতেছি আমার জায়গা থেকে, আমার তো কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, আমি কখনো কোনো রাজনৈতিক দলকে সমর্থন করিনি, কোনো রাজনৈতিক দলের ব্যানারও যাইনি। আমি আমার জায়গা থেকে নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে গেছি। মানুষের কাছেই আমি সিদ্ধান্ত নিয়েছি, মানুষ যেটা সিদ্ধান্ত নেবে সেটাই চলবে। আমি বিশ্বাস করি আমার কর্মকে। আমি দেখেছি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান কিভাবে নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করছে। আজকে এরদোগান মানুষের জন্য কাজ করেছে বলে কিন্তু মানুষ তাকে একটানা 5 বার ক্ষমতায় এনেছে। পৃথিবীর ইতিহাসে এই গণতান্ত্রিক একটা রাষ্ট্রে এইভাবে হচ্ছে যে সূক্ষ্ম নির্বাচন কোথাও হয় না, এবং কত সুন্দর নির্বাচন, যেখানে একটা মানুষ একটা মানুষকে একটা বক্সিং পর্যন্ত আজ পর্যন্ত মারছে, এই নিউজটা হয় নাই। আমি গত কয়েকটা নির্বাচন দেখেছি। আমি নিজেও তুরস্কের সিটিজেন, আলহামদুলিল্লাহ আমার তুরস্কের ডাবল পাসপোর্ট আছে, ভিআইপি পাসপোর্ট আছে। আমি বিশ্বের 129টা দেশে ভিসা ছাড়া ভ্রমণ করি। কিছুদিন আগে কোরিয়াতে, জাপানে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চায়না ভিসা ছাড়া আমি প্রবেশ করেছি। এটা আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক বড় পাওয়া যে আল্লাহ তাআলা আমাকে এই সম্মান দিয়েছে। এখন আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি যে আমার দেশের হাল ধরার জন্য। দেশের আমার লক্ষ্য শুধু এই হাতীবান্ধা পাটগ্রাম না, আমার লক্ষ্য সমগ্র বাংলাদেশ। আমি যেদিন দেখবে বাংলাদেশের কোনো ঘরে কোনো বেকার যুবক যুবতী নেই, আমি মনে করবো যে আমি যে লক্ষ্যে যে উদ্দেশ্যে বাংলাদেশে এসেছি, আমার বিলাসিতার জীবন ত্যাগ করে, আমার হচ্ছে আরামায়েশের জীবন ত্যাগ করে, আলহামদুলিল্লাহ আমার সেই লক্ষ্য আমি হচ্ছে বাস্তবায়ন করতে পারছি। আমার লক্ষ্য উদ্দেশ্য, আমি একটা মানবিক কল্যাণকার ও বেকারত্ব মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আজকে যদি বাংলাদেশটাকে আমরা সাজাতে পারি, বাংলাদেশের যদি প্রত্যেকটা যুব সমাজের তরুণ তরুণীর হাত ধরতে পারি, তাদের কর্মসংস্থান তৈরি করতে পারি, তারা কি আপনার মনে হয় তারা হচ্ছে যে এই মাদকে আসক্ত হবে, তারা ডিপ্রেশনে ভুগবে, তারা হচ্ছে যে অমুক ভাই তমুক ভাইয়ের পিছনে দৌড়াবে, তারা হচ্ছে যে এই খুন, চুরি, বাটপাড়ি, লুটতরাজ, গম এগুলো করবে না। তা আমরা চাই যুব সমাজের হাত ধরতে। আসলে যুব সমাজকে এই পথে নিয়ে আসার জন্য আমরা দায়ী। আমরা নেতারা হচ্ছে যে তাদেরকে স্বপ্ন দেখাবো, আমাদের পিছনে তোমরা দৌড়াবো, তোমাদের পিছনে আমি আছি, কিন্তু দিন শেষে ফলাফল কি? আমার যুবক ভাইরা আজকে হচ্ছে নেশা করে, আমার যুবক ভাইরা আজকে কর্মসংস্থান নেই, আমার যুবতী বোনদের কোনো কিছুই নেই। যুবকদের যাও 2-4টা চাকরি বাকরি আছে, কিন্তু যুবতী বোনদের কিছু নাই। তো ওনাদের জন্য আমি চিন্তা করি, আমি চাই একটা এই সমাজটাকে পরিবর্তনের জন্য, যুব সমাজকে সাথে নিয়ে আগানোর জন্য। যুব সমাজ যদি এগিয়ে যেতে পারে, বাংলাদেশ এগিয়ে যাবে। যুব সমাজ যদি ফিট থাকে, বাংলাদেশ ফিট থাকবে। আপনার আমি একটি ব্যক্তিগত প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যখন কারমাইকেল কলেজে ভর্তি হন, কারমাইকেল কলেজে পড়াশোনা শুরু করেন, তখন কি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক ছিল কি? না সম্মানিত ভাই, এই ধরনের কোনো বিষয় আমার জীবনে কখনো আসেনি। আমি বাংলাদেশের রাজনীতিকে ছোট থেকে ঘৃণা করি। কেন ঘৃণা করি? কারণ বাংলাদেশের সুষ্ঠু রাজনীতি নাই। একজন একজন আমি চিন্তাশীল ব্যক্তি হয়ে, আপনি বুঝতে পারতেছেন, আমি ছোটবেলা থেকেই চিন্তা করি যে কিভাবে নিজেকে গড়ে তোলা যায়। আমি কিন্তু যে কোনো জায়গায় গিয়ে নিজেকে খাপ খাইয়ে নিয়েছি। তা আমার মাথায় সেই জ্ঞান বুদ্ধি বিবেকটা আল্লাহ দিয়েছেন। আমি জানি বাংলাদেশের রাজনীতি খুবই নোংরা রাজনীতি, বাংলাদেশের পলিটিক্সে সেরকম সুষ্ঠু কোনো পলিটিক্স নেই। এই জন্য আমি ব্যক্তিগতভাবে কোনো দলকেই হচ্ছে যে সমর্থন কখনো করিনি, এবং ভবিষ্যতেও করবো না। কোনো রাজনৈতিক ব্যানারে আসার আমার কোনো চিন্তা ভাবনা নেই। আপনার সোশ্যাল ফেসবুক ওয়ালে আমরা বিভিন্ন পোস্ট দেখি, বিভিন্ন আপডেট দেখি যে আপনারা এই অমুক কাজ করতেছেন, অমুক কাজ করতেছেন হাতীবান্ধা পাটগ্রামের মানুষদের নিয়ে। আচ্ছা, হাতীবান্ধার যে আসলে বেকারত্ব, এই বেকারত্বটা দূরীকরণের জন্য আপনার কোনো আগামী দিনে কোনো উদ্যোগ আছে কিনা? দেখুন, আমাদের উত্তরবঙ্গটা কিন্তু অনেক পিছিয়ে। হাতীবান্ধা পাটগ্রাম শুধু না, লালমনিরহাট কিংবা রংপুরে আমরা বড় ধরনের কোনো ইন্ডাস্ট্রি কলকারখানা দেখতে পাচ্ছি না। এবং এই যে এইদিকে 2 কোটি মানুষের বসবাস এই উত্তরবঙ্গে, কিন্তু সেই পরিমাণে কোনো কলকারখানা, ইন্ডাস্ট্রি কোনো কিছু গড়ে ওঠেনি। তো এগুলোর জন্য অবশ্যই সরকারকে পদক্ষেপ নিতে হবে। আমি ব্যক্তিগতভাবে যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে দেশে ব্যাক করেছি, আমার চিন্তা হচ্ছে যে আমি হাতীবান্ধা পাটগ্রাম, আমি সারা বাংলাদেশ নিয়ে কাজ করতে চাই, কিন্তু আমি তো একজনে সারা বাংলাদেশ নিয়ে কাজ করতে পারবো না। আমাকে একটা এরিয়া থেকে কাজ শুরু করতে হবে। এই জন্য আমি লক্ষ্য নির্ধারণ করেছি হাতীবান্ধা পাটগ্রাম, এই 2টা উপজেলা আমার এলাকা, আমার জন্মস্থান এটা। আমি এখানে কিছু ইন্ডাস্ট্রি গড়ে তুলব। আমরা চাচ্ছি সামনে শিহাব প্রিমিয়াম ফুডস এন্ড কনজিউমার আইটেম বাংলাদেশ লিমিটেড, আমাদের জয়েন্ট স্টক থেকে গত বছর লাইসেন্স হয়ে গেছে, প্রায় লাইসেন্সের বয়স 1 বছর। আমরা এখানে আমাদের একটি সরিষার তেলের ফ্যাক্টরি করেছি, সরিষার তেলের ঘানি এবং স্পেলার মেশিন আছে, আপনারা দেখতে পারেন। পাশাপাশি আমাদের সামনে লক্ষ্য এবং উদ্দেশ্য, আমরা এখানে আরো 20 থেকে 25টা ইন্ডাস্ট্রি গড়ে তুলবো। সেজন্য আমরা আমাদের জমিগুলো সিলেক্ট করেছি এবং সেখানে মাটি তোলার কাজ চলছে, আপনারা দেখতে পারবেন।
আর আমাদের এখানে হচ্ছে যদি আমরা এগুলো গড়ে তুলতে পারি সেক্ষেত্রে ইনশাল্লাহ অনেক বেকার যুবক যুবতীর কর্মসংস্থান তৈরি হবে। আমি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি 2030 সালের মধ্যে হাতীবান্ধা এবং পাটগ্রামে কমপক্ষে 10,000 মানুষের কর্মসংস্থান আমি তৈরি করব। এবং ইতিমধ্যে আমাদের শিহাব মার্ট, আপনি জেনে খুশি হবেন, শিহাব মার্ট সারা বাংলাদেশে আমরা সুপার শপ নিয়ে আসতেছি। শিহাব মার্ট আমাদের ব্র্যান্ডের নাম, এটিও জয়েন্ট স্টক থেকে শিহাব মার্ট লিমিটেড নামে আমরা লাইসেন্স করেছি। এবং আমাদের রংপুর ধাপে একটা আউটলেট আসতেছে 7,500 স্কোয়ার ফিট, সাথে আমাদের গোডাউন সহ প্রায় 11,000 স্কোয়ার ফিট হবে। আমাদের ঢাকায় একটা কেরানীগঞ্জ আউটলেট আসতেছে, রংপুর জাহাজ কোম্পানিতে আরেকটা আউটলেট আসতেছে, এবং এই মাসে ইনশাআল্লাহ আমরা ধাপ এবং রংপুর ধাপ এবং কেরানীগঞ্জের যে আউটলেটটা আমরা এটা উদ্বোধন করবো। এবং ইতিমধ্যে আমাদের এই হাতীবান্ধা থেকে আমরা 5 জনকে নিয়োগ দিয়েছি আমাদের শিয়ার মার্ট ধাপে। সামনে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা 2027 সালের মধ্যে আগামী 3 বছরের মধ্যে কমপক্ষে 20টি দেশের সেরা আউটলেট হিসেবে আমরা গড়ে তুলবো, এবং 2030 সালের মধ্যে কমপক্ষে 200 আউটলেট আমরা ফ্রাঞ্চাইজি দেব। প্রত্যেকটা জেলা উপজেলা বিভাগীয় শহরে আমাদের ইনশাআল্লাহ আউটলেট গুলো গড়ে উঠবে। এবং এখানে আমাদের দক্ষ জনবল, এই যে আমরা যে কারিগরি প্রশিক্ষণ গুলো গড়ে তুলতেছি, যেমন শিহাব আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউট, এখানে আমরা আমাদের দক্ষ জনবল তৈরি করবো। একটা কোম্পানিতে কিভাবে সে তার সিভিটা ড্রপ করবে, কিভাবে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে নিজেকে গড়ে তুলবে, কিভাবে মোবাইল সার্ভিসিং, টিভি, ফ্রিজ, এসি এই সার্ভিসিং সেক্টরে তাদেরকে নিয়ে যাওয়া যায়, তাদেরকে কিভাবে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যায়, নিজের ছোট ছোট প্রতিষ্ঠান গড়ে তোলা যায়, কিংবা তাদেরকে হচ্ছে যে ফ্রিল্যান্সিং সেক্টরে নিয়ে আসা যায়। এইসব লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু আমরা আগাচ্ছি। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে হাতীবান্ধা এবং পাটগ্রামে আমাদের এই অঞ্চলটা কিন্তু ভুট্টার ব্যাপক একটা ফলন, ভুট্টার একটা ব্যাপক আবাদ। এই আবাদটা কিন্তু আমাদের এই ভুট্টার যে এই মানুষের স্বপ্ন, এই স্বপ্ন পূরণ করতে যে ভুট্টার যে প্রক্রিয়াজাতকরণ, এই ভুট্টাকে নিয়ে আপনার কোনো ভাবনা আছে? হ্যাঁ, অবশ্যই আমার ভাবনা আছে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আল্লাহ আমার প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যায়, আমি অবশ্যই আমাদের এই 2 উপজেলায় বিস্কিট ফ্যাক্টরি করার আমার একটা প্ল্যান আছে। উন্নত মানের তুরস্কের টেকনোলজিকে ব্যবহার করে চকলেট ফ্যাক্টরি একটা করার প্ল্যান আছে। এবং ভুট্টা থেকে কিন্তু এগুলো হয়, ভুট্টা এবং গম থেকে। এবং সবথেকে বড় যেটা আমার প্ল্যান, আমি একটা ফিড ফ্যাক্টরি করবো এখানে। এই যে আমাদের গোখাদ্য কিংবা পশু পাখির জন্য যে খাদ্যগুলো আছে, আমি একটা ফ্যাক্টরি, বড় আকারে একটা ফিড ফ্যাক্টরি আমার করার পরিকল্পনা আছে। আর এটার জন্য আমি ইতিমধ্যে বাংলাদেশের সবথেকে যে টপ প্রতিষ্ঠান চিকস এন্ড ফিডস, আমি তাদের সাথে প্রায় 4 ঘন্টা, তাদের যে ম্যানেজিং ডিরেক্টর সেই ভদ্রলোকের সাথে আমি বসেছি, আমি কথা বলেছি, পুরো প্রজেক্ট সম্পর্কে আমি জেনেছি, প্রজেক্ট প্ল্যান সম্পর্কে আমি বিস্তারিত তথ্য নিয়েছি। তো এটা একটা বড় ইনভেস্টমেন্ট। আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা, আমার জায়গা থেকে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি দেশে বিদেশে শত কোটি টাকার প্রতিষ্ঠান গড়ে তুলেছি। কিন্তু আমি স্বপ্ন দেখতেছি 2030 সালের মধ্যে আমি এটাকে 1,000 কোটি টাকার প্রতিষ্ঠানে গড়ে তুলবো। এবং এই ধরনের বড় ইন্ডাস্ট্রি গুলো আমি ইনশাআল্লাহ হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলায় গড়ে তুলবো। এরপর আমরা আস্তে আস্তে লালমনিরহাট কিংবা রংপুর কিংবা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়বো যদি আল্লাহ চায়। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই যারা আপনাকে দেখে বুঝতেছে, নিজেকে মিন করতেছে, আপনার জায়গায় নিয়ে যেতে চায়, এই তরুণরা হাতীবান্ধা, বিশেষ করে হাতীবান্ধা পাটগ্রামের, আপনি ফেসবুক ওয়ালে আপনার হয়তো বা দেখেছেন, ফেসবুক মাধ্যমে দেখেছেন যে আপনার কত শুভাকাঙ্ক্ষী অলরেডি তৈরি হয়েছে তরুণ। এই তরুণরা কিন্তু আপনার মতো সফল হতে চায়, তাদের ইচ্ছা শক্তি প্রবলতা বাড়ানোর জন্য আপনার কি পরামর্শ? দেখুন ভাইরা, এখানে বিষয় হচ্ছে তরুণরা যদি এগিয়ে যায়, বাংলাদেশ কিন্তু এগিয়ে যাবে। বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য ছাত্র, যুব সমাজ, তরুণ, যুবক যুবতী যারা আছে তাদেরকে ফিট থাকতে হবে। তারা ফিট থাকলে বাংলাদেশ ফিট থাকবে। তো আমাদের হচ্ছে যে মেসেজ হচ্ছে তরুণ, ছাত্র এবং যুব সমাজের কাছে, যে কর্মই আপনি পাবেন না এখন আপনার হাতের কাছে, আপনি সেটা দিয়ে শুরু করুন। যদি আপনার মনে করেন যে হ্যাঁ আমি জীবনে সফল হব, তাহলে যে অবস্থায় আছেন, যেখানে আছেন, সেখান থেকে ছোট পরিসরে কিছু একটা দিয়ে শুরু করুন। নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন। এখন আপনি উদ্যোক্তা হতে চান, আপনার স্বপ্ন আছে, এখন হাজারো ইউটিউব, ফেসবুক, হাজার ভিডিও আছে, হাজার হচ্ছে কন্টেন্ট আছে, আপনি এগুলো ফলো করুন, আপনি দেখুন, দেখে ওইটার উপর নিজের দক্ষতা অর্জন করুন। আগে ইনভেস্টমেন্টে যাবেন না, আগে দক্ষতা অর্জন করুন। আপনি যদি মনে করেন যে আমি এই কাজটা ছোট করে দেখবো, এই কাজটা শুরু করলে আমাকে সমাজের মানুষ কি ভাববে, আপনি সামনে আগাতে পারবেন না। আমাদের এই সমাজের বর্তমান সবথেকে বড় অধ্যায় হচ্ছে এই সমাজটা। তারা হচ্ছে যে আমাদের যুব সমাজকে আগাতে দিচ্ছে না। যুব সমাজ একটা ছোট কাজ শুরু করবে, সরাসরি এইভাবে বলবে, দেখো অমুকের বেটা হচ্ছে যে এই কাজটা শুরু করছে, তমুকের বেটা হচ্ছে যে ওই বাজার হচ্ছে ঝালমুড়ির দোকান দিছে,
হ্যাঁ, অমুকের বেটা হচ্ছে ফুচকা নিয়ে বসছে, অমুকের বেটি হচ্ছে যে বাজারে সবজির দোকান দিছে। এই টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের প্রত্যেকটা কাজকে সম্মান করতে হবে, প্রত্যেকটা কাজকে শ্রদ্ধা করতে হবে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। আজকে যুব সমাজ পিছিয়ে গেল, তারা হচ্ছে যে তাদের এই যে একটা গণ্ডির মধ্যে আবদ্ধ রেখেছে, এই গণ্ডি থেকে, এই শিকল থেকে তাদের বেরিয়ে আসতে হবে, শিকলকে ভাঙতে হবে যদি তারা সামনে এগোতে চায়। তারা যদি মনে করে যে হ্যাঁ, আমরা প্রতিটা মানুষ আমরা শিহাব আহমেদ হয়ে উঠবো, তাহলে শিহাব আহমেদ ভাই যেভাবে কাজ করে গেছে, যেভাবে হচ্ছে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলছে, আপনাদেরকে এইরকম হচ্ছে যে উদ্যোগ নিতে হবে। যাই পারেন না কেন ছোট পরিসরে শুরু করতে হবে। আপনি যখন হাঁটা শিখবেন তখন কিন্তু আপনি জানেন কিভাবে আস্তে আস্তে আপনাকে দৌড়াতে হবে। তো আমি এটাই বলবো, যুব সমাজ এগিয়ে যাও, তোমরা যেটা পারো, যেখান থেকে পারো, যেটা তোমাদের দ্বারা সম্ভব তোমরা সেটা দিয়ে শুরু করো। শুরু করলে তোমরা পিছিয়ে থাকবে না, আল্লাহ তোমাদেরকে অনেক দিকে এগিয়ে যাবে। আর আমরা তো তোমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য প্রস্তুত। তোমরা আসো আমাদের কাছে, তোমাদের পরামর্শগুলো, তোমাদের চিন্তা ভাবনাগুলো নিয়ে। আমরা তো রাতারাতি পরিবর্তন পাবো না, একটু সময় প্রয়োজন। দর্শক, আপনারা দেখলেন যে শিহাব আহমেদ, যিনি একজন হাতীবান্ধা পাটগ্রামের সাধারণ মানুষকে নিয়ে কাজ করে যাচ্ছেন এবং সারা বাংলাদেশ নিয়ে এবং বেকারত্ব সারা বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে তিনি কিন্তু বড় একজন রেমিডেন্ট যোদ্ধা। আমরা মনে করব তিনি একজন রেমিডেন্ট যোদ্ধা এবং সারা বাংলাদেশে কিন্তু কিন্তু তিনি এই কাজ করে যাচ্ছেন। আমরা তার একটি ব্যক্তিগত অফিসিয়াল ফেসবুক পেজ নিয়ে, অফিসিয়াল ফেসবুকের স্ট্যাটাস নিয়ে কথা বলতে চাই যে আপনি কিন্তু কিছুদিন আগে হাতীবান্ধা পাটগ্রামে নির্বাচন নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, ইঙ্গিত বহন করে সেই স্ট্যাটাসে, যে নির্বাচনী একটা ইঙ্গিত বহন করে আপনার এই স্ট্যাটাসে আমরা সবাই দেখেছি এবং অনেক পাঠকও আপনার এই স্ট্যাটাসে কমেন্টস করেছে। আচ্ছা, আপনি কি কোনো দলের হয়ে নির্বাচন করবেন না কোনো স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন? সম্মানিত ভাই, আপনি যে প্রশ্নটা করলেন একটু ক্রিটিক্যাল প্রশ্ন। বিষয় হচ্ছে, আমি আমার অবস্থানটা পরিষ্কার করছি, কারণ আমি দেখতেছি যে আমি তো সমাজের জন্য কাজ করার জন্য আসছি। আমি আসছি জনসেবা করতে, জনগণের হাত ধরার জন্য, প্রতিটা সন্তানকে হচ্ছে যে গড়ে তোলার জন্য। তো আমার লক্ষ্য এবং উদ্দেশ্য এটাই, যে জনসেবা, জনগণের জন্য সেবা দেওয়া, যে নিঃস্বার্থ ভাবে, কোনো স্বার্থের জন্য না। তো মানুষ যেভাবে আমার কাছে আসে, যেভাবে আমার কাছে আসতেছে, দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে, তো আমি এভাবে এক্সপেকটেশন করি নাই। কিন্তু জনগণের যেটা সারা, জনগণের যেটা হচ্ছে চাওয়া পাওয়া আমার কাছে যেভাবে আসতেছে, তো আমি আমার অবস্থানটা পরিষ্কার করেছি যে আমি, আমার লক্ষ্য উদ্দেশ্য জনসেবা করা, আমি মানুষের জন্য কাজ করে যাব। আমি আমি তো বলেছি যে আমি প্রেসিডেন্ট এরদোগানের যে পলিসি, এটাকে আমি ফলো করি। আমার কাজ করতে হবে সমাজের প্রত্যেকটা মানুষের জন্য। সমাজের কে হচ্ছে যে আওয়ামী লীগ করলো, কে জামাতে ইসলাম করলো, কে বিএনপি করলো, কে অন্যান্য দল করলো, এটা আমার দেখার বিষয় না। সে আমার ভাই, আমার সমাজের অংশ, আমার তার জন্য কাজ করতে হবে। আমি এটাতে বিশ্বাসী এবং সেই অনুযায়ী কিন্তু দীর্ঘদিন ধরে আমি কাজ করেছি। আপনি জান, জামাত ইসলামের শত শত মসজিদ মাদ্রাসা, এখানে আমার টিউবওয়েল দেওয়া আছে, ওজুখানা দেওয়া আছে, বাড়িতে হাজার হাজার টিউবওয়েল দেওয়া আছে, আওয়ামী লীগেরও দেওয়া আছে, বিএনপিরও দেওয়া আছে। আমার কথা হচ্ছে, আমি সবার সময় আমি এই পলিসিতে বিশ্বাসী। আমার কোনো রাজনৈতিক ব্যানার নেই, কোনো দল নেই। আমি ভবিষ্যতে রাজনীতির সাথে সংযুক্ত হব না। ছাত্ররা আমাকে চায়, আমাকে হচ্ছে যে বিভিন্ন চায়, সরাসরি বলতেছি, কিন্তু আমি তো যাবো না। কারণ আমার লক্ষ্য হচ্ছে যে আমি কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করবো না। আমি যে কোনো রাজনৈতিক দলে যদি যেতে চাই, সবাই আমাকে ওয়েলকাম জানাবে, কিন্তু আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে দেশে ওইরকম কোনো পরিবেশ নেই রাজনীতি। আর আমি সবার সময় আমার কাছে এটাই। এবং ভবিষ্যতে জনগণের সিদ্ধান্ত। আমাদের দরকার হচ্ছে কাজ করা নিঃস্বার্থভাবে। আমরা হচ্ছে কম্পিটিশনে থাকবো। কোন কম্পিটিশন? কোনো হচ্ছে বৈষম্যের কম্পিটিশন নয়, কোনো প্রতিহিংসার কম্পিটিশন নয়। আমাদের মধ্যে কম্পিটিশন থাকবে, আমরা সবাই কাজ করব সমাজ ও রাষ্ট্রের জন্য নিঃস্বার্থভাবে। সমাজের কয়জন মানুষের হাত ধরতে পারবো, সমাজটাকে কতটুকু দিতে পারবো, এইটার উপর হচ্ছে আমাদের কম্পিটিশন থাকবে। হানাহানি, মারামারি, খুনাখুনি, হচ্ছে প্রতিহিংসা, এটার উপর আমাদের কোনো হচ্ছে কিছু থাকবে না। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য মানুষের জন্য কাজ করা। এটা জনগণের সিদ্ধান্ত, জনগণ নেবে। এখানে আমি এমপি হব, আমি বলবো আমি এমপি হবো শিহাব আহমেদ, কিন্তু জনগণ আমাকে চায় না। আমার তো দরকার নাই। আমার এমপি হওয়ার দরকার আছে? মানুষের জন্য কাজ করার জন্য এমপি হওয়ার দরকার আছে? দরকার নেই।
জনগণের সিদ্ধান্ত, জনগণ যদি মানে চায়- জনগণ আপনি জনগণের পিছিয়ে পড়া জনগণকে নিয়েই আপনার উদ্দেশ্য আগামী দিনে যে পিছিয়ে পড়া জনগণকে এগিয়ে নেওয়ার জন্য এবং সাধারণ মানুষের যেন বৈষম্য দূরীকরণ না থাকে এটা দূরীকরণ করার জন্য কিন্তু আপনার এই কাজ। অবশ্যই এবং দর্শক আপনারা শুনলেন যে ওনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা কিন্তু একটু কথা বলছি। তিনি কিন্তু ফেসবুক ওয়ালে কিন্তু স্ট্যাটাস দিয়েছিলেন এই নির্বাচনী ইঙ্গিত। তিনি কিন্তু তার অবস্থানটা পরিষ্কার করলেন। তিনি কিন্তু বর্তমানে কোনো দলের সাথে তার সম্পর্ক নেই এবং আগামী দিনেও কোনো দলের সাথে তিনি যোগ হবে না এমনটাই প্রতিশ্রুতি দিলেন। তবে এই হাতীবান্ধা পাটগ্রামের মানুষ এবং সাধারণ মানুষ যদি তাকে চায় তিনি কিন্তু প্রার্থী হবেন এমনটি ইঙ্গিত দিলেন। এবং এই আজকের এই গুণী মানুষটির সাথে কিন্তু আমরা কথা বলেছি। তিনি কিন্তু নিজের অবস্থানটা পরিষ্কার করেছেন এবং হাতীবান্ধা পাটগ্রাম তথা সারা বাংলাদেশের বেকার মানুষের জন্য তিনি কিন্তু কাজ করবেন এমনটা প্রত্যাশা করছেন এবং প্রত্যাশা রাখছেন। এবং তিনি কিন্তু বিদেশে কয়েকটি দেশের বাইরে কয়েকটি দেশে কিন্তু তার বিজনেস রয়েছে। সেই বিজনেস থেকে কিন্তু তিনি বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে রেমিডেন্স যোদ্ধা হিসেবে রেমিডেন্স পাঠাচ্ছেন এবং এই দেশের জন্য কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন। তার যে মনোবল, তার যে কাজ করার স্পিয়া, এটা কিন্তু তরুণ যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য কিন্তু একটা শিক্ষা। এই শিক্ষাকে লালন করে আগামী দিনের তরুণরা এগিয়ে যাবে এই প্রত্যাশা রেখে আজকে শিহাব আহমেদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দর্শক সবাইকে আসসালামু আলাইকুম। আমার সর্বশেষ মেসেজ যুব সমাজের প্রতি, আসুন ভাই আমরা নিঃস্বার্থভাবে সমাজ এবং রাষ্ট্রের কল্যাণে এগিয়েছি। আমরা যদি একটা মানবিক কল্যাণকর ও বেকারত্ব মুক্ত বাংলাদেশ দিতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা একটা স্বনির্ভর বাংলাদেশ পাবো এবং যে বাংলাদেশটা আমাদের বিশ্ব দরবারে এগিয়ে যাবে এবং বাংলাদেশকে আমরা নেতৃত্ব দেওয়ার জন্য আমরা যুব সমাজ সবার আগে সামনে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একেবারে শেষ